জামিন করাইলো? কোন বিচারক এই জামিন দিল? তারা কি দায়ী না? নিশ্চয়ই তারাও দায়ী। কারণ এই ধরনের একজন আসামিকে আপনি কেন জামিন দিবেন? আর এই জামিনটা করানো হয়েছে ভাই ওই কিলিংয়ের জন্যই। তাকে না ওই জেলখানার থেকেই কন্ট্যাক্ট করছে। আপনারা সিনেমাতে দেখেন না, ওই সিনেমারই গল্প। তাকে বাইর কইরা জেল থেকে মুক্ত কইরা হাদির সাথে মিক্স কইরা দিছে। হাদির সঙ্গেই সে ঘোরাফেরা করছে ভাই কয়েক সপ্তাহ। হাদির সঙ্গেই ছিল, সব কিছুই লক্ষ্য করতেছিল। ঠিক যেদিন তফসিল ঘোষণা হইল, ঠিক তার পরের দিনই এই কাজটা করলো। তার মানে তার উদ্দেশ্যটা কি? 2 দিন আগেও তো করতে পারতো। তার মানে নির্বাচনের বুকে গুলি করা। এই গুলি ভাই হাদির মাথায় না ভাই, এই গুলি করছে বাংলাদেশের বুকে। এই গুলি করছে ডক্টর ইনুস স্যারের বুকে। এই গুলি করছে ভাই ওই যে আমাদের আইনমন্ত্রী আছে না, এই আইনমন্ত্রীর বুকে আসিফ নজরুল সাহেব। উনি আইসা এখন বলতেছে না আমি তো জানতাম। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, ঠিক এই দিনে 1 সপ্তাহ আগে হাদি গুলি খায়। আজকে আরেক শুক্রবার সিঙ্গাপুরে আঙ্গুলিয়া মসজিদের সামনে ওনার জানাজা হচ্ছে। কে কোথায় কিভাবে মারা যাবে আমরা জানি না। হাদি কি জানতো যে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে সিঙ্গাপুরের হাসপাতালে? আহারে জীবন। হাদি কিন্তু বারবার বলতো যে আমাকে গুলি করা হবে, আমাকে মেরে ফেলুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে যারা মারবে তাদের বিচারটা যেন হয়। আর তাদের বিচার হলেই বারবার হাদিরা এই পৃথিবীতে আসবে। হ্যাঁ, বিচার হইতে হবে। আমাদের সরকারও বলছে, ডক্টর ইনুস স্যার উনি বলছেন যে এর বিচার হবে, সবাইকে আইনের আওতায় আনবে। এগুলা কথার কথা। কিভাবে আইনের আওতায় আনবেন? যে খুনি সে তো চলে গেছে, পার্শ্ববর্তী দেশে তো চলে গেল সে। দেখেন এই খুনিকে জেল থেকে বের করা হয়েছে। এ কিন্তু জেলখানায় আটকা ছিল একটা অস্ত্র মামলায়, এবং 17 লাখ টাকা হাইজ্যাক করছে বা কোথাও লুটপাট করতে গেছিল, সেই মামলায় সে জেলে ছিল। এই জেলখানার ভিতরেই তার সাথে কেউ কথা বলছে বাইরে থেকে, হ্যাঁ, যে তোমাকে আমরা বের করতে পারি, তুমি এই কাজটা করতে হবে। কি কাজ? হাদিকে মারতে হবে। জেলখানায় এই কন্ট্যাক্ট হয়েছে ভাই। নাহলে এই ধরনের ক্রিমিনাল মাত্র সদ্য ধরা খাইলো আর্মস নিয়া 17 লাখ টাকা নিয়া, তাকে কেন আবার 2-3 মাসের মধ্যে জামিন দিয়ে দিল? কোন উকিল এই জামিন করাইলো? কোন বিচারক এই জামিন দিল? তারা কি দায়ী না? নিশ্চয়ই তারাও দায়ী। কারণ এই ধরনের একজন আসামিকে আপনি কেন জামিন দিবেন? আর এই জামিনটা করানো হয়েছে ভাই ওই কিলিংয়ের জন্যই। তাকে না ওই জেলখানার থেকেই কন্ট্যাক্ট করছে। আপনারা সিনেমাতে দেখেন না, ওই সিনেমারই গল্প। তাকে বাইর কইরা জেল থেকে মুক্ত কইরা হাদির সাথে মিক্স কইরা দিছে। হাদির সঙ্গেই সে ঘোরাফেরা করছে ভাই কয়েক সপ্তাহ। হাদির সঙ্গেই ছিল, সব কিছুই লক্ষ্য করতেছিল। ঠিক যেদিন তফসিল ঘোষণা হইল, ঠিক তার পরের দিনই এই কাজটা করলো। তার মানে তার উদ্দেশ্যটা কি? 2 দিন আগেও তো করতে পারতো। তার মানে নির্বাচনের বুকে গুলি করা। এই গুলি ভাই হাদির মাথায় না ভাই, এই গুলি করছে বাংলাদেশের বুকে। এই গুলি করছে ডক্টর ইনুস স্যারের বুকে। এই গুলি করছে ভাই ওই যে আমাদের আইনমন্ত্রী আছে না, এই আইনমন্ত্রীর বুকে আসিফ নজরুল সাহেব। উনি আইসা এখন বলতেছে না আমি তো জানতাম না। আপনি কেন জানবেন না? আপনি না একজন আইনমন্ত্রী, আইন নিয়ে সমালোচনা করতেন সারা জীবন, আইনের টিচার হইয়া আপনি কেন জানবেন না? ভাই এরকমও শোনা গেছে, এই যে চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম একটা কথা বলতেছিল, একটা বেঞ্চ থেকে, হাইকোর্টের একটা বেঞ্চ থেকে 4 ঘন্টায় 800 আসামি খালাস হয়ে গেছে। 800 আসামিকে জামিন দেওয়া হয়েছে। চিন্তা করছেন 4 ঘন্টায়? মানে কি হারে বিজনেস চলতেছে, ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে। একদম রমরমা ব্যবসা বাণিজ্য গত 15-16 মাসে কইরা গেল ভাই। কালো কোট পইরা ওনারা দেখেন, ওনাদের বিবেকও লাগলো না যে একজন খুনি আসামিকে কেন আমি ছেড়ে দিচ্ছি দেশের এই অবস্থায়। আচ্ছা ছেড়ে দিতে পারে, ওর সাথে কন্ট্যাক্ট কইরা হাদিকে মারার প্ল্যান করতে পারে। আমাদের গোয়েন্দারা কেন এগুলো জানে না? তারা কোথায়
কেউ জানলো না, এতগুলা গোয়েন্দা বিভাগ এই দেশে কেউ জানলো না। আমার একটা কথা বলার ইচ্ছা হয়, বারবার ইচ্ছা হয়, বলতে চাই আজকে। কাকে জানেন? জনাব ওয়াকার সাহেবকে। জনাব ওয়াকার সাহেব ইতিহাসের অংশ হইতে পারতেন আপনি, হ্যাঁ ইতিহাসের অংশ হইতে পারতেন। এখনো আপনি ইতিহাসের অংশ, কিন্তু ইতিহাস আপনাকে কিভাবে বিচার করবে? কোন পাতাতে লিখবে? কলঙ্কের পাতায় না বিজয়ের পাতায়? কোন পাতায় আপনার নাম লেখা হবে? একবার চিন্তা করেন। আপনি যে নেক্সট জেনারেশন আপনার যে আসবে, তাদের কাছে তো অন্তত বলতে পারবেন যে আমি ডক্টর ইউনূস স্যারের সাথে, ডক্টর ইউনূস স্যারের সরকারের আমলে কিছুদিন আমি সেনাপ্রধান ছিলাম। সেই ব্যাপারটা তো আপনি বলতে পারতেন অহংকার নিয়ে, কিন্তু সেই জায়গাটা কি তৈরি করতে পারছেন? নিশ্চয়ই পারেন নাই। কত আশা ভরসা আপনার উপরে, আপনি কেন পারতেছেন না? দেখেন ভাই ব্রাদার, 15-16 বছর একজন স্বৈরা শাসক এই দেশে ছিল, কাউকে কথা বলতে দিত না। কাদের দ্বারা এটা পরিচালনা করত? এই সেনাবাহিনী বলেন, এই যে আমাদের বিডিআর বলেন, আমাদের এই যে র্যাব বলেন, আমাদের এই যে পুলিশ ভাইরা বলেন, এদের দিয়েই তো এসব শাসন করতো, দাবায় রাখতো, ভয় ঢুকাইতো, তাই না? এরা ভাই এমন এক্সপার্ট ছিল, কে কোথা থেকে একটা জয় বাংলার বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিলে ওই গভীর জঙ্গল থেকে খুঁজা বাইর করে নিয়ে আসতো। কে ভাই ওই পদ্মা সেতুর বল্টু নিয়ে একটা স্ট্যাটাস দিছে যে বল্টুটা খোলা কেন? ওই বল্টুটা খোলা পাইছে, ও দেখাইছে, ওর জন্য ভাই ও পালায়া গেছিল। ওই বরিশাল থেকে পালায় অন্য একটা জেলায় চলে গেছিল, ওইখান থেকে 24 ঘন্টার মধ্যে বাইর করে নিয়ে চলে আসলো। আপনারাই তো তারা। তাহলে আপনারা 16-17 বছর একজন স্বৈরা শাসককে এভাবে সাপোর্ট দিয়া পুরা দেশকে দাবায় রাখছিলেন, কিন্তু আপনারা কেন বর্তমান সরকারকে 15-16 মাসের জন্য এইটুক দায়িত্ব পালন করতে পারলেন না? 16 বছর যেরকম দেখাইছেন এরকম কেন দেখাইতে পারতেছেন না? কি সাপোর্ট দিচ্ছেন? এটা কি আপনাদের সহযোগিতা? এটা কি সহযোগিতা বলে ভাই? না, নিশ্চয়ই না। দেখেন, ডেভিল হান্ট, অপারেশন অমুক, ডেভিল হান্ট 2, বহু রকম নাম দেওয়া হচ্ছে। বারবার শুনতেছি অপারেশন শুরু হবে, অপারেশন শুরু হবে। আজ পর্যন্ত হয়েছে? হয় নাই। হয় নাই দেখাই ভাই আজকে দেখেন এই যে হাদির মৃত্যুটা ভাই ছিল কি জানেন? আগ্নেয়গিরির মুখ খুইলা দেওয়া। ওখানে দেখবেন ওই যে আগুনের গোল্লা আছে না, এরকম আগুন ছিটকাইতে থাকে, চারিদিকে ছিটকাইতে থাকে আগ্নেয়গিরির মুখ থেকে। আগ্নেয়গিরির মুখ ভাই এই আমাদের হাদি, বীর হাদি, শহীদ হাদি, আগ্নেয়গিরির মুখ। ওই আগ্নেয়গিরির মুখটা যখন খুইলা গেছে না ভাই, ওইখান থেকে যে আগুনগুলা ছিটকায় পড়তেছে আর ওগুলা যায় যেখানে যেখানে পড়তেছে ওইখানেই আগুন জ্বলতেছে। এর মধ্যে 2টা পত্রিকা অফিস আগুন জ্বালানো হয়েছে, এবং এর মধ্যে একটা বিরাট বাজে ঘটনাও ঘটছে ভাই। একটা পত্রিকা অফিসের ভিতরে 30-40 জন সাংবাদিক ছিল, তাদেরকে আপনারা বাইর করে তো আগুন দিবেন, তাদের শ্রদ্ধা কি আগুন দিবেন? তাদেরকে আপনারা বাইর হওয়ার সুযোগ কেন দিলেন না? তারা সবাই যায় ছাদে আশ্রয় নিছে, ওই ছাদ থেকে তারপরে ওই ফায়ার ব্রিগেড তাদেরকে উদ্ধার করছে। আপনারা এইটাকে মাথায় রাখবেন না? আসলে হয়েছে কি জানেন, ওই আগ্নেয়গিরির মুখ যখন ভাই খুইলা যায় আর ওই লাভা যখন বাইর হইতে থাকে না, তখন আর সামাল দেওয়া যায় না। তো এই জন্যই সামাল দিতে পারে নাই। আওয়ামী লীগের যতগুলো অফিস আছে ঢাকা এবং ঢাকার বাইরে, সেখানেও ভাই আক্রমণ করা হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং চিটাগাঙ্গে একজন আওয়ামী লীগের নেতার বাড়িও আগুন দেওয়া হয়েছে। এটা তো হবেই, এটাই হবার কথা। কারণ কিভাবে আপনি থামাবেন এই ক্ষোভ? কিভাবে থামাবেন? জলজন্ত একটা মানুষকে, হ্যাঁ, সবাই সামনে ঢাকা শহরে গুলি করে চলে গেল, এবং গুলি করার আগে শেখ হাসিনা বারবার হুমকি দিতেছিল, বারবার বলতেছিল সে দেখা নিবে, এবং এমনও কথা বলছে আগে কাজ কইরা দেখাও। একজন কিলারকে বলতেছে আগে কাজ কইরা দেখাও, কথা কম কাজ বেশি, এরকম কথাও বলতেছিল। তারপরও আমাদের গোয়েন্দা বিভাগ, আমাদের প্রশাসন, পুলিশ ভাই, আর্মি ভাই, কেউ কোনো ব্যবস্থা নিল না, এবং এই যে লুটপাট হওয়া আঁশগুলা ভাই উদ্ধার হইল না। যতগুলা আসামি ভাই বাইরে গেছে, এদের ব্যাকগ্রাউন্ড দেখেন, কারো 10টা মামলা, কারো 20টা মামলা, কারো 30টা মামলা, এরকম আসামিও তো বাইর হয়ে গেছে এই আসিফ নজরুলের আমলে। এটা কি ভোলা যায়? ভোলা যায় না ভাই। এই দুঃখ কার কাছে প্রকাশ করুম? এই সরকারের কাছে ভাই বহুত কিছু আশা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যা ঠেকছিলাম কোথায় ভাই? যা কিছু হোক, একটা সুন্দর নির্বাচন হয়ে যাক। কিন্তু আজকে কি নির্বাচন হুমকির মুখে? না, নির্বাচন হুমকির মুখে না। নির্বাচনের কোনো প্রবলেম হবে না। নির্বাচন ঠিক টাইমই হইতেই হবে। এই ছাড়া কোনো দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই, বিকল্প কোনো রাস্তা খোলা নাই।
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফেব্রুয়ারির পরে একটা ঘন্টাও থাকবে না, নির্বাচনের পরে যেদিন উনি ক্ষমতা বুঝাই দিবে ওই দিনই ওনার মুক্তি ভাই, এছাড়া ওনার মুক্তি নাই। তো উনি নিজেও বুঝতে পারছে যে উনি নিজেও ফাইসা গেছে, ওই যে স্বৈরাচার শাসকের যে একটা সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে আইসা উনি ফাইসা গেছে। হ্যাঁ ভাই, ওই সিস্টেমটা তো আমরা ভাঙতে পারি নাই, ওই সিস্টেমই রয়ে গেছে। ওই সিস্টেম যদি না থাকতো তাহলে একজন কয়েদি কিভাবে জেলখানা থেকে বাইর হইয়া আইসা খুন কইরা বিদেশে পালায়া যায়, মানে ভারতে পালায়া যায়। দেখেন ভারতের বিরুদ্ধে আমরা সবাই কেন ক্ষোভ জানাচ্ছি, এরকম ক্ষোভ কি আমরা গত 54 বছর জানাইছি? জানাই নাই। আমাদের হাতে সেই সুযোগও ছিল না, প্রতিবাদ করার সুযোগও ছিল না। এখন প্রতিবাদ করার সুযোগ আসছে, কিন্তু এই সুযোগটা কারা কইরা দিছে? ভারতবাসী কইরা দিছে, ভারতের মোদিজি কইরা দিছে। কারণ ওনার দেশে যায়া আমাদের দেশ থেকে প্রায় 25-30 হাজার ক্রিমিনাল ওইখানে লুকায় আছে। এরা সবাই ভাই আসামি এবং ফাঁসির আসামি ওই দেশে লুকায় আছে। কিন্তু ওনারা ওই ফাঁসির আসামিকে দেবে কি দেবে না সেটা নিয়ে তো কথা বলে না, বরঞ্চ ওই আসামিদের দিয়া এই দেশটাকে অস্থির করার জন্য সুযোগ কইরা দিতেছে, তাদের মিডিয়াকে ব্যবহার কইরা প্রোপাগান্ডা চালাইতেছে, এই দেশটাকে ধ্বংস করার জন্য তারা উইঠা পইরা লাগছে। এইটা আমাদের জনগণ এখন ক্লিয়ার, আমরা এখন ক্লিয়ার, আমরা বুঝা ফেলাইছি ভাই, আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ চাই। অনেকে বলতেছে ভাই মব হচ্ছে, বিচার হাতে তুইলা নিতেছে। ভাই বিচার হাতে তুইলা নিবে না কেন? আপনারাই বলেন। যদি দেখে বিচার বিভাগ এমন একজন আসামিকে ধইরা দিলে একজন পুলিশ এমনভাবে মামলাটা লেখা দেয় যেটা ভাই আইনের কাছে যায় ছাড়া পায়া যায়। দেখেন এখান থেকেই গলদ শুরু হয়, এখান থেকেই বেচা কিনা শুরু হয়। এই বেচা কিনা যাইতে যাইতে আবার মুক্ত হইয়া আইসা আবার গুলি চালায়। আপনি এই সিস্টেমটাকে কিভাবে চেঞ্জ করবেন যদি আমরা না চেঞ্জ হই? কিন্তু আমরা তো চেঞ্জ হই নাই, জানি না আগামীতে চেঞ্জ হইতে পারবো কিনা। তবে আমি আশাবাদী লোক, অবশ্যই আমরা আগামীতে চেঞ্জ হইতে পারবো, নিজেকে বদলাইতে পারবো যদি আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করতে পারি, নতুনভাবে দেশটাকে ভাবতে পারি। ভিডিওটা শেষ করব ভাই, শেষ করার আগে শুধু একটা কথা বলবো। এই যে মব বলতেছেন এবং বলতেছেন আপনারা মব কইরা 2টা পত্রিকা অফিস ধ্বংস কইরা দিছে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশে তো ভাই আরো অনেক পত্রিকা আছে, সেগুলোর উপরে কেন আক্রমণ হয় না? এই 2টা পত্রিকার উপরেই কেন বারবার আক্রমণ হয়? এইটা আমার মাথায় কাজ করে না। আপনাদের মাথায় কাজ করে? নিশ্চয়ই কাজ করে, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। দেখেন ওইখানে কিন্তু আর্মি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, সবাই ছিল, কিন্তু ওনারা কেন ঠেকাইতে পারে নাই? ওনারা ঠেকাইতে পারে নাই এই জন্য ওইখানে এটা ঠেকাইতে গেলে ভাই গুলি করতে হয়, আর গুলি করার পর যদি কেউ মারা যায় তাহলে তো ভাই সারা দেশে আগুন জ্বলবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। ওনারাও ফাইসা গেছে। কারণ কি জানেন? 5ই আগস্টের পরে এই পর্যন্ত যা কিছু হয়েছে, চেঞ্জ কি হয়েছে আমি বইলা দিয়া বিদায় নিতেছি। 5ই আগস্টের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর এই যে গতকালকে যেটা হয়ে গেল সেখানে স্লোগান কি ছিল? তুমি কে আমি কে, হা দি হা দি। এইটুক শুধু চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষ এখন ওই বিপ্লবমুখী রয়ে গেছে। মানুষ ভাই পরিবর্তন চায়, চেঞ্জ চায়, এই দেশের ভবিষ্যৎটা ভালো দেখতে চায়। যারা এই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, ভাবনা করে, তারাই ভাই রাস্তায় নামতে পারে। রাস্তায় আমি আপনি নামি? নিশ্চয়ই না। যারা রাস্তায় নামে তারা নিশ্চয়ই দেশকে ভালোবাসে। তবে এখানে ভাই অনেক কিছু মিক্স আছে। কারণ বুঝে নিতে, একটা মানুষের ভিড়ের ভিতরে কত রকম মানুষ চলে আসে, কার কি উদ্দেশ্য কে বুঝতে পারবে? আপনার মনে কি আছে আমি বুঝুম, আমার মনে কি আছে আপনি বুঝবেন। যার জন্য অনেক রকম ঘটনা ঘটছে। যাই হোক, সব ঘটনার মধ্যেই কিন্তু শেষ কথাটা বলতে চাই, এই দায়িত্ব নিতে হবে। আবার ওই এক জায়গায় আসবো আমি, জনাব ওয়াকার সাহেব, আপনি এই দায়িত্বটা নেন। হ্যাঁ, দায়িত্বটা নেন, একটা বার দেখায় দেন না। হ্যাঁ, এখন আমার মনে পড়তেছে ফখরুদ্দিনকে। হ্যাঁ, ওই ফখরুদ্দিন সাহেব যেভাবে ভাই দমন করছিল, যেভাবে ঠান্ডা করে দিছিল এই আর্মি পুলিশ র্যাব নিয়ে, ঠিক এইভাবেই ওয়াকার সাহেব আপনি ঠান্ডা করে দেন, একেবারে ধ্বংস করে দেন। সন্ত্রাসীদের বীজ উকড়ে ফালাই দিয়া ভাই দেশটাকে নির্বাচনের জন্য আপনি প্রস্তুত করে দেন। এটা আপনারই হাতে। আপনি যদি এটা করতে পারেন, ইতিহাসের খাতায় আপনার নাম লেখা থাকবে ভাই। আমরাই আপনার সুনাম করব, আমরাই হাততালি দিব। সবশেষে শুধু এইটুকু বলবো, ডক্টর ইউনূস স্যার, আপনি নিহাতি ভদ্রলোক মানুষ, একেবারেই ভদ্রলোক মানুষ। ওই যে ফখরুদ্দিনের কিছু ব্যাপার আপনার মাথায় নিয়ে আসেন। ফখরুদ্দিন স্যার যেভাবে ঠান্ডা করছিল না ডান্ডা মাইরা, ওই জিনিসটা মাথায় নেন, এক্ষুনি নেন যদি নির্বাচন করতে চান।
যাওয়ার আগে ভাই সবাইকে বলবো, আপনারা ভাই নামাজে হাদির জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সে কিন্তু শহীদ, নিশ্চয়ই সে বেহেশত পাবে ভাই। এবং তার একটা দুঃখ ছিল, বারবার বলতো আমি মইরা গেলে আমার বাচ্চাটাকে আপনারা দেখেন, বলতো না? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঘোষণা দিছে তার ফ্যামিলিকে সরকার দায়িত্ব নিবে, তার ফ্যামিলির দায়িত্ব সরকার নিবে। আর আগামীকাল শনিবার ভাই শোক দিবস পালন করা হয়েছে, সারা দেশে পতাকা অর্ধনিম্ন থাকবে, শোক দিবস পালন করা হয়েছে। হাদি ভাই তুমি মইরা গেছো ঠিক আছে, কিন্তু ইতিহাসের পাতায় তোমার নাম লেখা থাকবে। কেমন জীবন তুমি গঠন করলা হাদি, দেখো তুমি চইলা গেছো, আমরা খালি কাঁদি। আল্লাহ তোমাকে নিশ্চয়ই উত্তম জায়গাটা দিবে, বেহেশতের উত্তম জায়গাটা তোমাকে দিবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।